এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলনটা, যে গণ অভ্যুত্থানটা এই দেশে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল। অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়ে ছিল, এই নামের ভেতরে ঢুকেছিল। সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা, এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে একাধিক সমন্বয়ক ছিল, সবাই মিলেই আন্দোলনটা করেছে। কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে। তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল, এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই 10-12 জন লোককে দেখি যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন। আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। বিভিন্ন সময় টক শো করি, করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা, যখন আওয়ামী লীগ আমলের কথা বলছি, ছাত্রলীগ অনেক নেতা টেতা মনে করেন হয়তো আমার সঙ্গে টক শোতে বসেছেন একসঙ্গে, তারা তাদের কথা বলেছেন, আমি আমার কথা বলেছি। অনেকে ভেবেছেন যে এর সঙ্গে আমি কথা বলছি, তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে। এর উপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে, কিন্তু মানে নেতা ঠিক নয়, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকতে চায়, এরকম 2-1 আমার কাছে এসেছিল। তখন ভাই, আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা টকশোতে আপনার কথা বললেন, ইনান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো, তাহলে নিশ্চয়ই আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে, অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে। আমি বলি, ভাই, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ওই ওখানে কথা বলেছি, এর বাইরে কখনো আমার দেখা হয় না। ওই তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দেবে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উনি সভাপতি হতে চান। তাই আমি বলতেছি, এটা আপনাদের সঙ্গে তো পরিচয় আছে, আপনারা যান, এলাকায় কাজ করেন, কাজ করে ঢুকবেন, এখানে আমার কি ভূমিকা ভাই? আমি তো ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ওরা আমাকে অপছন্দ করে, কারণ আমি ওদের বিরুদ্ধে বলি। তবে আপনি বললে যদি হয়, আমি কিন্তু এটাকে আপনার অন্যদেরকে বলার নাই, ওইকে বলিয়েছি, কিন্তু টাকা পয়সার খেলা। আমি কেমন টাকা লাগে? ওই 50-60 লাখ টাকা তো লাগে। ভাবুন, একটা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 50-60 লাখ টাকা খরচ করতে হয়। কাকে দিতে হয়? ছাত্রলীগের কোনো না কোনো নেতাকে দিতে হয়, অথবা আওয়ামী লীগের কোনো না কোনো নেতাকে দিতে হয়। একটা জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য আমার সঙ্গে একজন লোকে দেখা হয়েছিল, উনি বলেছিলেন যে জেলা কমিটির ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য উনি নাকি 1 কোটি টাকা দিয়েছেন। তার মানে তখন এত তারা টাকা পয়সা দিয়ে সভাপতি সেক্রেটারি হতে চাইতো। আচ্ছা, এখন যদি আমি বলি, অথবা আপনারা যদি কেউ বলেন যে ঠিক আছে, আচ্ছা ছাত্রলীগ তো বাদ দেন, ছাত্রলীগ তো এখন নিষিদ্ধ সংগঠন, এই কথা নাই বা বলি, যেগুলি নিষিদ্ধ হয়নি, ধরো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওখানে কিন্তু টাকার অঙ্কটা আরও বেশি ছিল। ধরেন আপনি যদি বলেন যে যুবলীগের সভাপতির সঙ্গে আমার খাতির আছে, তোমাকে যুবলীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক বানাই দেওয়া যাবে, তুমি আমাকে লাখখানেক টাকা দাও, সে দিবে না, বলছে বলবো ভাই এই কাজই করেন না। আচ্ছা, কেন? যে যুবলীগের, যে ছাত্রলীগের আগে একটা পদ পাওয়ার জন্য এত হুড়াহুড়ি, এত আকাঙ্ক্ষা, এত বিনিয়োগ ছিল, সেটা এখন নাই কেন? এই কারণে নাই, মধুটা আর নাই ওখানে। ওই মধুর যে রানী মৌমাছি আছে সে নাই, ওই চাকে আর মধু হয় না। এরা সবাই মধুর লোভে গিয়েছিল। যুবলীগের আদর্শকে আগে যা ছিল এখন তাই নেই, এখন তাই আছে, গঠনতন্ত্র সেইটাই আছে। তো এখন কেউ যুবলীগের নেতা হতে চায় না কেন? অথবা যদি আমি উল্টিয়ে বলি, এখন সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢুকতে চায় কেন? কারণটা এখানে মধু আছে। মধুটা কোথায়? মধুটা কোথায় বলেন? প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে আপনারা দেখবেন আগে কি হতো, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের তারা যে থানায় ওসিকে বলতো এটা করেন, এর নামে মামলা দেন, এর নামে এটা করেন, তাদের মতো করে থানা চালানোর চেষ্টা করতো। এই জন্যই তারা পাওয়ারফুল ছিল, এই জন্যই তারা ওই পথটা পেতে চাইতো যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি এই তদবিরগুলো করতে পারবো। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এখন তদবির নেমে পড়েছে। তা না হলে এই পথগুলিতে যাওয়ার জন্য এত হুড়াহুড়ি কেন? কি এমন মধু আছে বলেন? যদি তারা আদর্শেরই রাজনীতি করে, আদর্শটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শটা কি? কোনো গঠনতন্ত্র আছে কি সেটা ভাই? একটু দেখতে চাই। তো কি এমন জিনিস আছে যা নাকি ছাত্র ইউনিয়নের চেয়ে বেটার, যা নাকি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চেয়ে বেটার, যা নাকি ছাত্রনীতি নিষিদ্ধ ছাত্র দলের চেয়ে বেটার? কি আছে ভাই? কিছুই নাই। আছে হলো ক্ষমতা। এই ক্ষমতার দাপটে তারা যখন কোথাও যায়, প্রোটোকল নিয়ে যায়। এখন তাদেরকে এই ক্ষমতাটা কে দিল? কার মাধ্যমে তারা ক্ষমতাটা পেল? বলুন, এই সরকার দিল? এই সরকারকে দেওয়া উচিত? ধরো তারা ক্ষমতাটা এক্সারসাইজ কিভাবে করে? নাকি 3 জন উপদেষ্টা আছে তাদের মাধ্যমে তারা ক্ষমতার এক্সারসাইজ করে?
এই পয়েন্টটা কিন্তু খুব জরুরি। আমরা তো ছাত্ররা গিয়েছে, তার পরিবর্তে আরেকটা ছাত্র সংগঠন তাদের মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে, বড় বড় কথা বলবে, বড় বড় তদবিরে লিপ্ত হবে। আমরা তো এরকম চাইনি, কিন্তু সেটাই যখন হচ্ছে, তারা সরকারকে ডিকটেট করছে, তারা সরকারকে বলে দিচ্ছে কি করতে হবে। তাদের ধমকে সরকার নিজেরাই বলছে আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব। হচ্ছেটা কি দেশে? তারা যোগ্য, তারা খুব মেধাবী, হ্যাঁ, তাদের মেধার একটা পরিচয় আজকে পেলাম ফেসবুকে। আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামালের একটা স্ট্যাটাস দেখলাম, আমি স্ট্যাটাসটা পরেই আজকে আলোচনাটা শেষ করছি। তিনি লিখেছেন, গত 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা। এই খবর জানার পর এক সমন্বয়ক মন্তব্য করেছেন, স্বৈরাচারের লুটপাটের কারণে এই ঘাটতি। রাজস্ব কি এটা যারা জানেন তারা খেপে যাবেন না প্লিজ, কারণ বলা হয়ে থাকে, হোয়ার দেয়ার আর 6 ইকোনমিস্ট দেয়ার আর 7 পয়েন্টস। এই অর্থনীতিবিদের মূল্যায়নটাও একটু বিবেচনা করবেন। রাজনীতি কত সহজ হয়ে গেছে দেশে। ভাবুন, রাজস্ব ঘাটতি হচ্ছে 42,000 কোটি টাকা, তো তার সঙ্গে বিগত স্বৈরাচার লুটপাটের কি সম্পর্ক আছে? তারা রাজস্বটাই বুঝে না, কি বলবেন? এরাই মেধাবী, এরাই আমাদের সমন্বয়ক, এরাই দেশ চালাবে আগামীতে।